দল মানে কিন্তু সবচেয়ে বড় দল মানে সবচেয়ে বেশি সমর্থক বা রাজপথে সবচেয়ে বেশি মানুষ তাই না, সবচেয়ে বেশি মামলার শিকার, হামলার শিকার, গুমের শিকার, শহীদের শিকার। একটু আগে দেখলাম নাসির পাটোয়ারি ভাই বললেন যে রক্তের উপর দাঁড়িয়ে অনেক মানুষ এখানে জীবন দিয়েছেন। আমি ওনাকে বিনয়ের সাথে প্রশ্ন করতে পারি, সবচেয়ে বেশি জীবন কারা দিয়েছেন? আমাদের দল। সবচেয়ে বেশি হামলার শিকার কারা হয়েছেন এই গণঅভ্যুত্থানে? আমাদের দল। সবচেয়ে বেশি সমর্থক নেতাগুলো কাদের নেমেছেন? আচ্ছা, হ্যাঁ অবশ্যই হ্যাঁ নাসির পাটোয়ারি, আপনি যদি ওই জায়গা থেকে শুরু করেন যে আসলে প্রথম এই যে হামলা কারো উপরে একদম বিচার করে ফেলা, চল দেখা আসি, এইটার মধ্যে এটা শেষ করে দেই, এগুলো আপনারা শুরু করছিলেন আসলে, বা আপনাদের কাছাকাছি জায়গা থেকে শুরু হয়েছিল, আপনাদের সমর্থন ছিল। এখন কি এটা একটু আয়ত্তের বাইরে চলে গেছে কিনা? মানে সারা বিশ্বের কাছে যখন একটা বিনিয়োগ বোর্ডের একটা মিটিং হচ্ছে, তখন আমরা এটা কি প্রমাণ করলাম? ইসরায়েলের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ জানাতে গিয়ে জুতার দোকানের জুতা লুট করে নিয়ে আসা, কি প্রমাণ করলাম? প্রথমত হলো এই গণঅভ্যুত্থানটা হওয়ার পরে এখানে কিন্তু সংঘবদ্ধ কোনো একটা গঠিত রাজনৈতিক দল কিন্তু গণঅভ্যুত্থান যে করে নাই, ফলত এটা যে যেখানে পারে নিজের জায়গা থেকে ঝাঁপিয়ে পড়েছে এবং পুরো জিনিসটাকে কিন্তু আমাদের গণঅভ্যুত্থানের পরে কন্টেন্ট করাটা আমরা করেছি এবং এটা যতটুকু এখন স্টেবল পজিশনে মানে এসেছে, প্রায় আমাদের মাঠে 176টা মুভমেন্টের ওইখানে গিয়ে আমাদের কাজ করতে হয়েছে এবং আমরা আমাদের যতটুকু শক্তি ছিল সর্বটুকু আমরা ব্যয় করেছি যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে এবং এই ডিসঅর্গানাইজ ফোর্সটা একটা অর্গানাইজিং, এবং এটার জন্য কিন্তু আমরা প্রথমে নাগরিক কমিটি গঠন করেছিলাম, এনসিপি গঠন করেছি এবং এটা ডেমোক্রেটিক প্রক্রিয়ার মধ্যে যাচ্ছে যাতে এইভাবে কোনো কিছু না ঘটে। আর দ্বিতীয়ত যে বিষয়টা, এটা তো খুবই নিন্দনীয় কাজ যে ঘটনাটা ঘটেছে এবং আমাদের কিন্তু রাজনৈতিক এডুকেশন, আমরা বারবার বলে থাকি যদি আমরা বিএনপি এনসিপির এই মেজারমেন্টের মধ্যে থাকি, কিন্তু আমাদের মূল জায়গাটা আমরা যেটা কাজ করতে হবে, আমাদের দেশের যে পলিটিক্যাল কালচারের জায়গাটা থেকে মব জায়গাটা, এটা কিন্তু আগেও ছিল, আগেও বয়কট সেশন এসেছে, বিভিন্ন জায়গায় সংঘবদ্ধ হামলা হয়েছে এবং বিভিন্ন সময় কাজগুলো হয়েছে, কিন্তু আমাদের সামনে এখন সুযোগ এসেছে যে আমরা এগুলো বন্ধ করবো কিনা, এটা আমাদের সামনে সুযোগটা এসেছে। তো বন্ধের প্রক্রিয়া শুধু পুলিশ ডিপ্লয় করলে, আপনি আর্মি ডিপ্লয় করলে অনেক সময় পারবেন না, তারা আর্মি পুলিশ বিভিন্ন জায়গায় তাদের সাথে হলো জড়িয়ে যাচ্ছে। এটার জন্য হলো জনগণকে বিভিন্ন জায়গাতে রাজনৈতিক দলগুলো তো হলো এগিয়ে আসতে হবে এবং এটা যেটা ছাত্র দলের উদাহরণটা এসেছে খুব ভালো এবং আমরাও কিন্তু মন্দির পাহারা দিয়েছিলাম, এনসিপিও কিন্তু ওই জায়গায় সার্বক্ষণিক কাজ করতেছে যাতে হলো এই ধরনের কোনো প্রক্রিয়াগত মানে কাজগুলো না ঘটে এবং ভবিষ্যতে এই ধরনের যখন প্রথম আলোতে হামলার কথা হয়েছিল অনেকেই সেখানে গিয়েছিল, আমি নিজেই সেখানে যোগাযোগ করে গিয়েছি এবং আমি তাদেরকে বলেছিলাম যে কোনো পরিস্থিতিতে আমরা প্রস্তুত আছি, কারণ যদি কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকে সেটা আইন আছে, আদালত আছে এবং আপনি সেখানে বলতে পারেন, কিন্তু এই ভিত্তিতে করা উচিত না। ফলে আমাদের সামগ্রিক সংস্কৃতিটা চেঞ্জ করতে হবে। এটা যদি আমরা করতে না পারি তাহলে ভবিষ্যতে আপনি বিএনপি আসুক, যে কোনো দলে আসুক, একই সিস্টেম চলতে থাকবে। এক নম্বর। 2 নম্বর জিনিসটা হলো যেটা 2 নম্বর হলো অর্থ বিলের যে বিষয়টা আপনি আমাকে সংশোধনী দিয়েছিলেন, আমার মনে হয় আপনারা আরেকটু রিভিউ করবেন, সেখানে কর আরোপ এবং আরো কিছু বিষয় আছে যেগুলো নিয়ে আমি আপনাকে পড়ে শোনাতে পারি অর্থ বিলের মধ্যে কি ইনক্লুডেড। অর্থ বিলের বাইরে আসলে সরকারের কোনো ব্যয় সম্ভব না, অর্থ বিলের সরকারের কোনো ব্যয় সম্ভব না। ব্যয়ের ক্ষেত্রে যেটা হলো কর আরোপ থেকে শুরু করে যে বড় বড় প্রক্রিয়াগুলোতে সেখানে আমরা চাইনি যে কোনো বাধাগ্রস্ত সৃষ্টি হোক বা নিজের স্বার্থের জন্য কেউ ফ্লোর ক্রস করুক, কিন্তু হলো স্বাধীনতার জন্য যে নিজের ভিউজ গুলো প্রকাশ করার জন্য সেখানে কিন্তু আমরা মতামত দিয়েছিলাম। মানে অর্থ বিলের ব্যাপার তো আমি আবার বলি, সরকারি দলের সংসদ সদস্য বা সরকারি দলের মন্ত্রীরা যে বিল উত্থাপন করবেন সবগুলো অর্থ বিল হতে বাধ্য, কারণ সেটার সাথে টাকা পয়সা সব মানে আপনি টেকনিক্যালি আমি বলি আপনি এটা ছাপায় আনবেন তো তখনই এটার সাথে টাকা পয়সা ইনভলভ হয়ে যাবে। আপনি অর্থ বিল ছাড়া সরকার কোনো বিল করতে পারবে না, সবই অর্থ বিল করতে পারবে না, সবই অর্থ বিল। একটা হাউস অ্যালাউন্স থেকে যখন আপনি বলেন অর্থ বিল করতে পারবে না তখন হচ্ছে আসলে প্র্যাকটিক্যালি কিছু করতে পারবে না আর কি, মানে প্র্যাকটিক্যাল কিন্তু হলো তার ভিউজ গুলো এখন যেটা হয় আমাদের মানে দাঁড়ায় থেকে আপনাকে একটু নিন্দা মত করতে হবে যে আমাদের মন্ত্রী নাসিরউদ্দিন পাটোয়ারি এটা ভালো কাজ করে না, এগুলি বলতে হবে, তাই তো? সেটা তো প্রধানমন্ত্রীর যে দলীয় ফোরামের বাইরে উনি যাইতে পারবে কিনা সেখানে আমরা মনে করি স্বাধীনতা থাকবে এবং এটার কোনো যদি অর্থ বিল আসে সবকিছু হয় সেখানে হলো তার সমালোচনা করা যায়, যেটা এখন নাই। আমরা সেই মনে করি সেই সুযোগটা হলো ভবিষ্যতে থাকা উচিত। আর ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখাটা আপনারা যে কথাটা বলেছিলেন যেটা বিএনপি হোক আওয়ামী হোক যে কেউ হোক না কেন, ডক্টর ইউনূস সাহেব এখনো আছেন, ভবিষ্যতে যদি আমরা সংস্কৃতির ক্ষেত্রে চেঞ্জ না করতে পারি, আমরা কোনো দল যে দলই বাংলাদেশে যত সুন্দর দল নিয়ে আসুক জনগণের সামগ্রিক জায়গা থেকে পরিবর্তন করতে হবে। আর আপনি যে নিউজগুলোর কথা বলেছেন আমিও প্র্যাকটিক্যালি গ্রামে গিয়ে দেখেছি সামাজিকভাবে আমাদের অনেক পরিবর্তন। আপনাদের নিউজগুলি তো বলি নাই, আপনাদের নিউজগুলি একটু বলবো, আপনাদের নিউজগুলি কিন্তু হচ্ছে যে আরো মারাত্মক। আপনারা টেলিফোন করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে সরায় দেন যে আপনাদের এখানে নিয়োগের জায়গা থেকে এটা করতে হবে। আপনারা প্রায় প্রতিটা উপজেলা এবং জেলা সরকারি কর্মকর্তাদের অফিসে এই যে ধরেন ছোটখাটো যে কোনো নিয়োগ এগুলির পাইলেই আপনারা ছাপায় পড়েন। আপনারা প্রতিটা থানায় ফোন করে বলেন আমি সমন্বয় কুমুক, হয়তো নাসিরউদ্দিন পাটোয়ারির মতো অত বড় সমন্বয় ফোন করে না, কিন্তু এগুলি করে, এগুলো কিন্তু আমরা করি। এখানে অনেকগুলো ঘটনা ঘটছে, এটা অস্বীকার করার আমরা অস্বীকার করতেছি না, কিন্তু আপনি চিন্তা করেন যখন হলো প্রথমে মুভমেন্ট হলো 158 জন সমন্বয়ক ছিল, প্রথমে এটা পুরো দেশে কিন্তু এটা বিস্তৃত ছিল না। এখন সিলেটের একটা প্রত্যন্ত অঞ্চলে একটা ওয়ার্ডে যিনি মুভমেন্টটা করেছেন এবং উনিও কিন্তু এখানে সমন্বয় একটা পরিচয় দিচ্ছেন। আমরা এই বিষয়টা শৃঙ্খলার মধ্যে আনার জন্যই কিন্তু পরবর্তীতে বলেছি পুরো বাংলাদেশে কমিটি দেওয়ার জন্য। আমাদের সময় নাই, আমরা একটা ওয়ান লাস্ট কোশ্চেন ইচ আমার একটু করতে হবে। আমি একটু প্রথমে ডক্টর মাহাদির কাছে আসছি, তারপরে শেষ আবার আপনার কাছে আসবো। ডক্টর মাহাদি, আমরা একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন ধরি, হাইপোথিসিস দিয়ে যেহেতু শুরু করছিলাম একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন দিয়ে শুরু করি, যেমন ধরেন ডক্টর ইউনূস ডিসেম্বরে ইলেকশন দিলেন না, এবার একটু প্র্যাকটিক্যাল করলে ভালো হয়। আচ্ছা ধরেন ডক্টর ইউনূস ডিসেম্বরে ইলেকশন দিলেন না, জুনেও ইলেকশন দিলেন না, বিএনপি কি করবে সেই ক্ষেত্রে? মানে সর্বাত্মক আন্দোলন এই সরকারকে মানে আবার একটা সরকার হটাও আন্দোলন বিএনপি করতে হবে নাকি বিএনপি একটু সবর করবে যে ঠিক আছে জুনে দেয় নাই জানুয়ারিতে দেয়